আজ আমরা কথা বলবো বাংলাদেশের রংপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ও অত্যন্ত সংবেদনশীল ঘটনা নিয়ে, যা বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানুষকে গভীরভাবে আতঙ্কিত ও আলোড়িত করেছে। রংপুর হত্যাকাণ্ডে কি ফেঁসে যাচ্ছে পুলিশ? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। একটি হিন্দু পরিবার নিখোঁজ হলো, আর যখন লাশ মিলল তখন বেরিয়ে এলো এক শিহরিত করার মতো তথ্য। রংপুরের এই নৃশংস 4 খুনের নেপথ্যে কি সাধারণ অপরাধী, নাকি খোদ পুলিশের একজন উচ্চপদস্থ ডিআইজি? ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী আজ উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে রংপুর শহরের একই পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পুলিশের সরাসরি ভূমিকা ও সত্য গোপনে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। চন্দন নন্দীর অনুসন্ধানী তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা এই ঘটনার পেছনের প্রতিটি অন্ধকার দিক বিশ্লেষণ করব। ঘটনাটি ঘটে রংপুরের দাসপাড়ায়। চক্রবর্তী পরিবারের 4 সদস্য, গৃহপ্রধান গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, 23 বছরের তরুণী কন্যা আগামী চক্রবর্তী এবং 13 বছরের ছোট ছেলে আয়ুষ ওরফে প্রিয়ম নিজেদের বাড়িতে নৃশংসভাবে খুন হন। গত 22 আগস্ট রাতে তাদের পচা গলা মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয় হত্যাকাণ্ডটি ঘটেছে 20 আগস্ট ভোরের দিকে। তৎকালীন রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এবং গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, 2 অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ইয়াবা সেবন করছিলেন। গণপতি তা দেখে ফেললে কথা কাটাকাটি হয়। এরপর 2 যুবক গণপতিকে, তারপর সিঁড়িতে প্রীতিলতা ও আগামীকে এবং সবশেষে বিছানায় ঘুমন্ত 13 বছরের আয়ুষকে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু সাংবাদিক চন্দন নন্দীর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। এই ঘটনার সাথে পুলিশের সাজানো নাটক ও প্রকৃত সময়কাল পুরোপুরি সাংঘর্ষিক। পুলিশের সাজানো গল্পের প্রধান ধাক্কাটি আসে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট থেকে। 4 জনের মরদেহের পোস্টমর্টেম রিপোর্টে একটি বিশেষ পর্যবেক্ষণ রয়েছে। খাবারের উপস্থিতি এবং তার নির্দিষ্ট গন্ধ বজায় ছিল। চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী মানব পাকস্থলীতে খাবার ঢোকার পর তা পরিপাক বা হজম হতে 2 থেকে 4 ঘন্টা সময় নেয়। নিহত চক্রবর্তী পরিবারের 4 সদস্যের পাকস্থলীতেই অর্ধপাচিত খাবার এবং বিশেষ গন্ধ পাওয়া গেছে। এর সোজা অর্থ হলো রাতের খাবার বা ডিনার খাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই 4 জনকেই হত্যা করা হয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ডটি 19 আগস্ট রাতে ডিনারের পরপরই ঘটেছিল। অথচ রংপুর পুলিশ শুরু থেকেই দাবি করে আসছিল হত্যাকাণ্ড ঘটেছে 20 আগস্ট ভোরের দিকে বা সকাল 3:30টায়। চিকিৎসা বিজ্ঞানের এই একটি তথ্যই পুলিশের ভোরের দাবির ভিত্তি পুরোপুরি ভেঙে দেয়। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর আনুমানিক সময় বলা হয়েছে লাশ উদ্ধারের প্রায় 2 থেকে 4 দিন আগে। 22 আগস্ট রাতে লাশ উদ্ধার হলে চিকিৎসা বিজ্ঞানের হিসাবে মৃত্যুর সময় দাঁড়ায় 19 আগস্টের কাছাকাছি। সবচেয়ে ভয়ানক তথ্য লুকিয়ে আছে নিহতদের গলার দাগ বা লেগেচার মার্কে। ময়না তদন্তকারী সার্জন স্পষ্ট লিখেছেন, সহজ ভাষায় এর অর্থ হলো মৃত্যুর আগে অর্থাৎ জীবিত থাকা অবস্থাতেই প্রচন্ড বল প্রয়োগ করে গলায় শক্ত কোনো দড়ি বা তার দিয়ে চাপ দেওয়া হয়েছিল। এর ফলে ত্বকের নিচের রক্তনালী ফেটে গিয়ে বিপুল পরিমাণ রক্ত মাংসপেশি ও চর্বির ভেতরে জমাট বেঁধে যায়। রক্ত সংবহন চলা থাকা অবস্থায় বা হৃৎপিণ্ড চালু থাকা অবস্থায় এই আঘাত করা হয়েছিল বলেই কলের ট্রানিং পানিতে ধোয়ার পরও রক্ত ধুয়ে যায়নি। এটি কোনো সাধারণ বা অসাবধানতা বশত ঘটে যাওয়া অপরাধ নয়। এটি অত্যন্ত পেশাদার এবং প্রচন্ড শক্তিতে চালিত এক পরিকল্পিত হত্যাকাণ্ড। নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানে যে বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে তা হলো বাংলাদেশের এক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ও তার অধীনস্থ অন্তত 5 জন পুলিশ সদস্যের সরাসরি জড়িত থাকার সন্দেহ। অনুসন্ধান অনুযায়ী রংপুরে বদলি হয়ে আসার আগে ও পরে সংশ্লিষ্ট ডিআইজি রংপুরের বাইরের এক বিবাহিত হিন্দু নারীর সঙ্গে সম্পর্কের চেষ্টা করছিলেন। সেই নারী নিহত প্রীতিলতা চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। ধারণা করা হচ্ছে প্রীতিলতা বা তার পরিবার ওই ডিআইজির কোনো মারাত্মক সংবেদনশীল ব্ল্যাকমেইলিং তথ্য বা অপরাধের প্রমাণ জেনে ফেলেছিলেন।
19 আগস্ট রাতে চক্রবর্তী পরিবার ডিনার শেষ করার পরই ওই ডিআইজি এবং তার সহযোগী পুলিশ কর্মকর্তারা প্রীতিলতা ও গণপতিদের বাসায় হাজির হন। সেখানেই তাদের চারজনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পরপরই আলামত ধ্বংসের এক সুনির্দিষ্ট সিন ড্রেসিং বা ক্রাইম সিন সাজানোর কাজ শুরু হয়। রহস্যজনকভাবে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ নেওয়া হয়নি। যে দড়ি বা তার দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়নি। অপরাধ স্থলটিকে এমন ভাবে সাজানো হয়েছিল যেন মনে হয় মাদক সেবীরা সেখানে আড্ডা দিচ্ছিল। সেখানে চিবানো শশা, খেজুর এবং ইয়াবা সেবনের আলামত ফেলে রাখা হয়। সবচেয়ে বড় বিষয়, ওই ডিআইজি এই অপরাধ সংগঠনের কিছুদিন আগেই হঠাৎ করে আগস্টের 12 তারিখের দিকে নিজের বদলির আবেদন করেন এবং নতুন ডেস্কে যোগ দেন যাতে পরবর্তী তদন্তে নিজের নাম আড়াল রাখা যায়। তবুও তিনি 27 আগস্ট পর্যন্ত রংপুরের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিলেন, যেন তদন্তের দিক অন্য খাতে ঘোরানো সহজ হয়। এই হত্যাকাণ্ডের তদন্ত এবং সংবাদ সম্মেলনের ধরন নিয়েও চরম প্রশ্ন উঠেছে। তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, যিনি 2001 সালে 20তম বিসিএস ক্যাডারে যোগ দিয়েছিলেন এবং অতীতে রাজনৈতিক নানা ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন, তিনি প্রথম দিনের সংবাদ সম্মেলনে হুট করে কেঁদে ফেলেন। এরপর কয়েকদিন গায়েব থাকার পর 27 আগস্ট তিনি হঠাৎ আবির্ভূত হন এবং আসামিদের খাস কামরায় দেওয়া 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাংবাদিকদের সামনে পড়ে শোনান, যা আইনগতভাবে চরম অনিয়ম ও অনৈতিক। মাবুদ এত বড় এবং সংবেদনশীল ক্রাইম সিনের ঘটনাস্থলে একবারও যাননি। অন্যদিকে গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানান, গণপতি শারীরিক গঠন ও শক্তিতে বেশ শক্তিশালী ছিলেন। কেবল দুজন যুবক এসে চারজনকে এভাবে শ্বাসরোধ করে মেরে ফেলবে তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে কোনো বড় ও শক্তিশালী গোষ্ঠী বা বল প্রয়োগকারী সংস্থা কাজ করেছে। চন্দন নন্দী যখন গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সনাতন চক্রবর্তীর কাছে হোয়াটসঅ্যাপে এই অসঙ্গতি ও পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে জানতে চান, সনাতন চক্রবর্তী সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। তিনি পাল্টা বার্তা দেন, আপনি 2000 কিলোমিটার দূরে বসে হিসাব করছেন এবং মন্তব্য করেন, এই মামলা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না, আমার মন শান্ত আছে। কিন্তু ফরেনসিক প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট সনাতন চক্রবর্তীর এই স্বস্তি ও দাবির সম্পূর্ণ বিপরীত কথা বলছে। চক্রবর্তী পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি সাধারণ ক্রাইম স্টোরি নয়, এটি আইন প্রয়োগকারী সংস্থার ভেতরের কালো বেড়াল এবং সত্যকে চাপা দেওয়ার এক চরম প্রতিচ্ছবি। চন্দন নন্দীর অনুসন্ধানী প্রতিবেদন এটিই প্রমাণ করে যে সত্যকে যতই ড্রেসিং করে ঢেকে রাখা হোক না কেন, বিজ্ঞানের প্রমাণ এবং ফরেনসিক সত্য ঠিকই বেরিয়ে আসে। নিহত 4 আত্মাকে শান্তি দিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের সঠিক তদন্ত অত্যন্ত জরুরি। আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং প্রত্যাশা করব সরকার এ বিষয়ে যথাযথ তদন্ত করবে এবং এর পেছনে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনবে। ঘটনাটা যেহেতু পরিকল্পিত ঘটনা, এটা কোনো অ্যাক্সিডেন্টাল বা হঠাৎ করে ওই যে মাবুদ যেইভাবে ব্যাখ্যাগুলো দিচ্ছে যে 2টা ছেলে ইয়াবা খাওয়া নিয়ে তারা এই ঘটনা অ্যাক্সিডেন্টালি ঘটাইছে, যে তাদেরকে দেখে ফেলছে, এটা একদম ভাওতাবাজি। এটা কোনো কথাই না, কারণ এটা কোনোভাবেই আমরা যদি একেবারে সাইন্টিফিক্যালি যদি এটাকে একটু অ্যানালাইসিস করি, সেই জায়গায় এটা মিলে না, হিসেব অঙ্ক মিলে না। বরং যেটা ওই যে আমি বললাম যে পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে এই যে কমিশনার এবং আজকে যিনি কমিশনারের পদ থেকে নতুন যে ডিআইজি পদে যোগ দিলেন, সেই পদে যাওয়া আব্দুল মাবুদ, যার ডাকনাম দুলাল, ম্যান অফ ফেনী, সোনাগাজী, না ভুল বললাম, নোয়াখালীর সেনবাগ। তো সেই দুলাল ওরফে মাবুদ, সেই মাবুদের যা কাহিনী গতকালকে আমার ভিডিওতে আমি তুলে ধরেছি, এবং সেই আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত যে সেই ঘটনাটি, অর্থাৎ তার একটি নারী কেলেঙ্কারি ঘটনা, যেহেতু এই
গণপতির পরিবার মানে তার স্ত্রী প্রীতিলতা জেনে যায়, এবং জেনে যাওয়ার ফলে তিনি আবার সেইটা এই সনাতন চক্রবর্তী মানে পুলিশের যে সহকারী কমিশনার এবং মিলন চক্রবর্তী ওসি তাদেরকে জানিয়ে দেয়। আমার ধারণা, আমি নিশ্চিত নই, কিন্তু আমার ধারণা যে মূলত এই ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার জন্যই মাবুদের নারী কেলেঙ্কারির ঘটনাটি সূত্র ধরেই হয়তোবা এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। কারণ এটি নিয়ে যেহেতু এখন পর্যন্ত নিশ্চিত অন্য কোনো বিষয়টি সামনে আসেনি, ফলে এটার মোটিভটা আর কোনো সহজ হিসাব এখন পর্যন্ত অন্ততপক্ষে আমার কাছে মনে হয় না। পুলিশ কমিশনার যেটা এই মাবুদ যেটা বললেন যে ওই এতদিন বললেন এক কথা যে ইয়াবা খাওয়ার কথা, তারপরে বলল আজকে নতুন যোগ করেছে জমি জমা নিয়ে, হইতে পারে জমি জমা নিয়ে। আমি এই জায়গাটা একটু হয়তো সময় নিয়ে একটু অ্যানালাইসিসটা আমি ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে যে উনি আজকে যেটা বললেন, যথেষ্ট সময় দেওয়া হলো, আপনি একদম আজকে যেটা বললেন না, আমি একটু পয়েন্ট গুলো একটু জাস্ট ধরিয়ে দেওয়ার আমার মতো করে। আমার ধারণা যে শতভাগ সত্যি সেটি নাও হতে পারে, কিন্তু আমার ধারণাটা আমি শেয়ার করছি। এখানে আজকে নতুন যেটা যুক্ত করেছে সে আগের জায়গা থেকে ফিরে এসে মানে সরে গিয়ে যে জমি জমা, একটা হচ্ছে ইয়াবা খাওয়া আর একটা হচ্ছে জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে যেই দুইজন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারের সঙ্গে, এই গণপতি পরিবারের যুক্তিটা কি দিয়েছে, গণপতি চক্রবর্তীরা জমি কিনেছিল এই যে দুই আসামি হিসেবে যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে, তাদের পূর্বপুরুষের জমি জমা তারা কিনেছে এবং বেশি দামে কিনেছে। এইখানটা একটু খেয়াল করবেন, বলেছে মাবুদ তার বয়ান যে বেশি দামে কিনেছে, এবং বেশি দামে কেনা নিয়ে যখন টাকা এই গণপতিরা টাকা দিয়ে দিয়েছে, সেই টাকা যেহেতু বেশি ভাগে পড়েছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কোনো একটা কিছু হতে পারে, এইটার কারণে খুন হতে পারে। আচ্ছা, এই জায়গায় আমার প্রশ্ন, তো যদি টাকা গণপতি যাদের জমি বাবদ যাদেরকে টাকা দিয়েছে মানে যাদের কাছ থেকে টাকা কিনেছে মানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে দিয়েছে, তাইলে তো যদি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এই খুন হয় তাহলে তো ভাগ বাটোয়ারা হবে নিজেদের মধ্যে মানে বিক্রেতাদের মধ্যে, মানে যাদেরকে অ্যারেস্ট করছে ওদের মধ্যে, তাহলে খুন হওয়ার কথা তো মারামারি হওয়ার কথা টাকার ভাগ নিয়ে ওদের মধ্যে, তাহলে সেইখানে খুন না হয়ে এইখানে এসে খুন হলো যারা টাকা দিয়ে দিচ্ছে, বেশি আরো টাকা দিয়ে দিচ্ছে তারা খুন হলো, এটা কোনো যুক্তিতে মিলে? এক। দ্বিতীয়ত, আমি একটু আগেও ওই আসাদ নূরের সাথে আমি বলে এসেছি এই কথাটা যে এখানে ওই যে ডাক্তারও তো আছেন একজন, তিনিও বলবেন, এবং আমরা তো জানি যে যারা নেশা করে, ইয়াবা খাক, ফেন্সিডিল খাক কিংবা গাঁজা খাক, যাই খাক, ভোরবেলা, হ্যাঁ আমি যেই দেশটিতে আছি এখানে কিন্তু গাঁজা ওপেন, এখানে গাঁজা বৈধ, কিন্তু কোথাও দেশেও আমি দেখেছি যারা গাঁজা খায়, যারা মদ খায়, যত ধরনের নেশা করে, ভোরবেলা কেউ নেশা করে, এইটা অন্তত পক্ষে আমি জীবনে দেখিনি, শুনিও নি। এত বছর সাংবাদিকতা করেছি, এত ধরনের ঘটনা দেখেছি, এইটা দেখিনি। হয়তো গাঁজা খায়, এই ইয়াবা খায়, মদ খায়, এই ইয়ে শুরু করে দুপুর থেকে, হইতে পারে দুপুরের পর থেকে রাত্র পর্যন্তই, তো তারা সারা রাত্র নাকি 8টা ইয়াবা খাইলো, ইয়াবা, এবং এর মধ্যে আবার টাকার শর্ট পড়ছে, মোবাইল জমা রেখে আবার টাকা আনছেন, মানে ওই ইয়াবা খাওয়ার জন্য তারা এত কারিশমা করছে, এবং এত কারিশমা করে ঠোরে তারা আবার এসে সকালবেলা ওইখানে বসে তারা নাকি ইয়াবা খাচ্ছিল পানির ট্যাঙ্কির পাশে। এইটা তো পাগলেও এটা বিশ্বাস করবে না, যে এটা আমার মনে হয় যারা এই যে ইয়াবা খায় এবং যারা মাদক সেবী তারাও এর কথা শুনে এর গালি দিচ্ছে 100 বার, যে এটা কি বলতে আছে, মানে ওই মাদক সেবীদেরকে অপমান করা হচ্ছে আর ওর কথার মধ্যে দিয়ে। এরপরে আসেন যে কি, এই যে লাইট সুইচ অন করা, সনাতন চক্রবর্তী গতকালকে গিয়ে বলল সেখানে মিডিয়াতে যে তাদের লোকজন ওইখানে আলামত যেগুলা সেগুলো সংগ্রহ করার জন্য গিয়েছিল, তারাই পাঠিয়েছিল, কিন্তু ওই সময় ভুলে লাইট অন, খেয়াল করবেন আপনারা একটু, লাইট অন করতে গিয়ে পানির মোটরের সুইচ অন করেছে।
আচ্ছা, তার মানে কি ইন্টেনশন কি? এই যারা গেছে তাদের মূল ইয়ে কি ছিল? ঘরের মালামাল আনবে, আলামত নিয়ে আসবে, আমি ধরলাম আলামত নষ্ট করে না, বা পজিটিভলি যে আলামত সংগ্রহের জন্য নিয়ে আসছে পুলিশ ইনকোয়ারি টিম, এটা পারেই। আচ্ছা, তাহলে লাইট জ্বালানো মানে ঘরটা অন্ধকার ছিল, এটা কিন্তু আমি সনাতনের কথা বলছি। আচ্ছা, আজকেও বলছে এই মাবুদে বলছে, তাইলে যদি লাইট জ্বালানোর জন্য হয়, একটু আগে আমি একই কথা বলে আসলাম, আবার সেটা রিপিট করছি, যে তাইলে লাইট না জ্বালিয়ে যদি ভুলে পানির মোটরের সুইচ অন করে, তাইলে তো ঘর তো অন্ধকারই থাকে, তাইলে তো তাৎক্ষণিক ভাবে ন্যানো সেকেন্ডের মধ্যেই তো তার ভুলটা ধরা পড়বে, যে আরে লাইটটা জ্বলছে না কেন। তখনই তো দেখবে যে না, আমি লাইটের সুইচ না দিয়ে আমি ওই মোটরের সুইচ দিচ্ছি। তাহলে এটা তো তাৎক্ষণিক ভাবেই ধরার পড়ার কথা, এক। দ্বিতীয়ত, যদি মোটরের সুইচ অনও করে, সে তো তাইলে চলে আসলো এখান থেকে, তাহলে অন্ধকারের মধ্যে সে কিভাবে ঘরে কাজ করলো, পরে মালামাল কিভাবে আলামত কিভাবে নিল? ঘর তো অন্ধকার, কারণ সে সুইচ অন করে নাই লাইটের, সে মোটরের সুইচ অন করছে। তারপরে হলো যে মোটরের সুইচ অন করলেও মোটর চালুর সাথে সাথে তো শব্দ হয়, তো তারা তো সেই শব্দও তো পাবে যে না রে, ঘটনা কি, এটা তো সব শব্দ হয় কেন? আর লাইটের সুইচ আর মোটরের সুইচ কখনোই এক হয় না, কোথাও না। মোটরের সুইচ একটু উঁচু থাকে, একটু ভারী থাকে, আলাদা থাকে। তো সেইটাও, অর্থাৎ এই যে যত যুক্তি তর্কগুলো আজকে তারা যে করছে, সবগুলাই আসলে নাটক, এবং মূল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা শুরু থেকে এ পর্যন্ত একটার পর একটা, ওই যে শার্টের কথা, শার্ট সনাতন, এই সনাতনকেও আমার সন্দেহ হচ্ছে, কারণ এই সনাতন কিন্তু ওই নারী কেলেঙ্কারির সাক্ষী একজন। কারণ এই যে আমি যে ঘটনাটি কালকে বলেছি, যে মাবুদের কাছে একজন ওই এলাকার একজন নারীকে তাদের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিয়ে গিয়েছিল এই প্রীতিলতা, এই সনাতনের মাধ্যমে মাবুদের কাছে। তখন এই মাবুদ ওই নারীকে, ওই নারী দেখতে দেখতে সুন্দর, ওই নারীকে টার্গেট করে এবং তার ফোনে কথা বলা শুরু করে, তার বাড়িতে যায় এবং শেষের 2 দিন গিয়ে তাকে রীতিমতো রেপ করার চেষ্টা করে। যেই ঘটনা ওই মহিলা প্রীতিলতাকে জানায়, প্রীতিলতা আবার সেই কথার সাথে সাথে এই যে সনাতন এবং মিলন চক্রবর্তী থানার ওসি, তাদেরকে ইনফর্ম করে যে তোমাদের কাছে নিয়ে গেলাম ভাইরা একটু হেল্প করার জন্য আমার বান্ধবীরে, তা এখন তোমাদের স্যার তো তারে এই কাণ্ড করছে। আমার যেটা ধারণা, যে এই ঘটনা যেহেতু জানাজানি হয়ে গেছে এবং এই প্রীতিলতার ফ্যামিলি যেহেতু এটা জানে সবাই, ফলে এই মাবুদ হয়তো নিজে গেছে, বা তার লোক পাঠিয়েছে, অথবা ভাড়াটিয়া কাউকে পাঠিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হয়তোবা এখানে শুধু প্রীতিলতাকে অথবা একজন দুজনকে, যেহেতু ওই বাচ্চাটা দেখে ফেলছে, বা ওই মেয়েটা বাধা দিতে গেছে, এখন ডোম যেই কথা বলছে যে মেয়েটাকে রেপের আলামত পাওয়া গেছে, সেই জায়গাটিতে অত বড় সন্দেহ। এখন যারা খুন করতে গেছে, কিংবা এরা যদি নিজেও যায়, তাইলে সেই জায়গায় তারা তো এই কাজটি করেছে। তো এইগুলা ধরে তদন্ত, তো এইগুলো ধরে আগাচ্ছে না, তদন্ত হচ্ছে এই যে মাবুদের যা সাজায় সে অনুযায়ী হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা ওই যে ব্রাহ্মণবাড়িয়া এর আগে এই মাবুদ আর এক নারী কেলেঙ্কারি ঘটিয়ে এসছে 2012-তে, তার শাস্তি হয়েছিল, তাকে ক্লোজ করা হয়েছিল, তার ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছিল, মেজর শাস্তি, তার চাকরি তো থাকার কথা না। সেইখানে রাতে এক মহিলার বাড়িতে গিয়ে তাকে জনগণ ঘেরাও করে আটকে রাখে 2012 সালে। তখন তাকে সেখান থেকে স্পেশাল পুলিশ ফোর্স পাঠিয়ে, এই যে মনিরুজ্জামান তখন সেখানকার, না ঘটনা যখন ঘটছে তখন আনিসুর রহমান ছিল, এরপরে আনিসুর রহমানকেও সেখান থেকে বদলি করে দিচ্ছে, আর একে ক্লোজ করে নিয়ে আসছে। তার পরপরই দায়িত্বে যায় মনিরুজ্জামান। মনিরুজ্জামান তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ফাইল রেডি করে হেডকোয়ার্টারে পাঠিয়েছে, এরপর তার শাস্তি হয়েছিল। তো সেই লোক এখন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু নাটক এটা করে থাকতে পারে আমার ধারণা। এটা বিচার বিভাগীয় যদিও এখনকার বিচার বিভাগে যারা আছে তারাও বা কি করবে, কারণ এই আব্দুল মাবুদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে যখন থাকতো ছাত্র দলের ক্যাডার এবং আর্মসধারী ক্যাডার ছিল।
তখনকার, সে 2020তম BCS এ ঢুকছে। তার ব্যাচমেট সবাই জানে যে সে মোস্ট করাপ্টেড, এবং এই নারী ঘটিত তার এরা ঢাকা ইউনিভার্সিটিতেও তার এরকম ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো এখন এই লোক কপালে দাগ পড়ে দাড়ি রেখে এবং নিজেকে সেদিন যে যখন কান্নাকাটি করলো তখনই কিন্তু সন্দেহ হচ্ছিল যে অতি ভক্তি চোরের লক্ষণ। এই তদন্তগুলো আমার কাছে মনে হয় এই যে 3 দিনের মধ্যে যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো, এখন নতুন কমিশনার গেছে, আশা করি যে নতুন কমিশনারের মাধ্যমে নতুন করে তদন্তে আসল আরো অন্য বিষয়গুলো বেরিয়ে আসবে। এবং তার নারী কেলেঙ্কারির সঙ্গে অনেকেই বলছেন যে জঙ্গি সম্পৃক্ততারও কিছু থাকতে পারে এটির সঙ্গে, সেই জিনিসগুলো চলে আসবে। এটা তো রংপুর যে 4 হত্যাকাণ্ড, যে হিন্দু পরিবারের যে 4 হত্যাকাণ্ড ঘটেছে, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে, সবাইকে যে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে যেই তদন্তটা চলছে, সেই তদন্তের ব্যাপারে পুলিশের সেই কমিশনার আবারও একটা প্রেস ব্রিফিং করেছেন। যে প্রেস ব্রিফিংটা অনেকে বলছেন, আপনি পত্রপত্রিকাতেও ছাপা হচ্ছে, অনেকে বলছেন, বিভিন্ন ভাবে বলছেন, বিশেষ করে সাধারণ মানুষ এই প্রেস ব্রিফিং এর মধ্যে এক ধরনের টোটাল অসঙ্গতি এবং বিশৃঙ্খল পরিস্থিতি এবং পুলিশ যে কোনো কিছু লুকোচ্ছে সেটার মানে মনে করছে। তো আমি তার এই প্রেস কনফারেন্সের যে তথ্যগুলিতে উনি যে নতুন নতুন মোটিভ দিচ্ছেন, নতুন নতুন কথা বলছেন, সেগুলো নিয়ে একটা অ্যানালাইসিস বা উনি সর্বশেষ কি বলেছেন সেটা একটা তথ্য তো আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। তো আমি ওইটার একটা বিশ্লেষণ করে একদম সাধারণ দৃষ্টিভঙ্গিতে যে কিভাবে এই ওনার নতুন তথ্যের মধ্যে আসছে যে তিনি এখন নতুন মোটিভ বের করেছেন। একটা হলো জমির মোটিভটা উনি বের করেছেন, মোটিভ বের করেছেন, এবং যে একজন ডোমের ইন্টারভিউর মাধ্যমে যে ধর্ষণের যে ব্যাপারটা ওটাকে উনি কন্টেস্ট করেছেন, এবং এমন ভাবে একটা সাধারণ ভাষায় কন্টেস্ট করেছেন যেটার কোনো এভিডেন্স বা তদন্তের কোনো এভিডেন্স বা ময়না তদন্ত এই সেই কোনো এভিডেন্স না দিয়ে কিন্তু কতগুলো দিয়েছেন। এবং নতুন একটা করছেন যে ওই যে একজনকে যে অ্যারেস্ট করা হয়েছে, যে মুগ্ধ, সে যে কাছে কেয়ারটেকার, শ্মশানের কেয়ারটেকারের কাছে যে বলছে যে দাদা আমাকে পানি দাও, আমি সিদ্ধার্থ সহ 4 জনকে হত্যা করেছি, এটাকে এই কথাগুলো মানে সব মিলে একটা হেয়ালি একটা প্রেস কনফারেন্স বা হেয়ালি এক ধরনের মানে হয়েছে, ইনফরমেশন দিয়েছেন। এটা আমার কাছে মনে হচ্ছে, যে কারণে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি যে আসলে আমরা সাধারণ মানুষ যারা এইটাতে এফেক্টেড মেন্টালি, তারা কি ভাবছে এই ধরনের। প্রথম হলো তো তারা একটা 4 জনকে 2 জন মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে, এটা একটা মানে মানুষ বিশ্বাস করতে চায় না। সাধারণ মানুষের মনে এই জিনিসটা কোনোভাবে বিশ্বাস, যে এটা কিভাবে উনি মুখের মধ্যে দুটা ছেলে 4 জন মানুষকে শুধু শ্বাসরোধ করে হত্যা করে ফেললো। তারপর তিনি আরো কিছু তথ্য দিয়েছেন যে ধর্ষণ আলামত নিয়ে যে কথাটা বলছেন, এইটা মানে এমন তাচ্ছিল্য ভরে মানুষের কাছে মানুষ এটা গ্রহণই করতে চায় নাই, যে ডোম ভুল করছে, ডাক্তার কি বলছে, এবং উনি যে কথাটা বলছেন যেটা সত্যি মানে একেবারে মানে একজন হিসেবে কি বলে যে ওই যে ধর্ষণের যে আলামত গুলোর কথা বলছেন এত সাধারণ ভাবে ব্যাখ্যা করছেন, মানে এটা একেবারে মনে হচ্ছে যে এটাকে মানে এইভাবে কথা না বললেও কি হতো না, এটাও তো হতো। মানুষের মনে আরো বেশি সন্দেহ হয়েছেন যে উনি জিনিস লুকাতে যাচ্ছেন। হ্যাঁ, ডোমের কথাটাই মানুষের কাছে বেশি বিশ্বাসযোগ্য আছে, কারণ ডোম যে ইনফরমেশন, যে ডিরেক্ট ইনফরমেশন দিয়েছেন, আর তিনি ডিরেক্ট অস্বীকার করে যে কথাগুলো বলছেন মল এবং বীর্য বের হওয়া নাকি খুব স্বাভাবিক ব্যাপার, উনি কে এটা বলা, উনি কে? উনি তো একজন ইনভেস্টিগেটরও না, উনি ওখানকার কমিশনার। ওনাকে কেন উনি এরকম একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে মানুষকে করতে গেলেন, উনি কেন ডিফেন্ড করতে গেলেন ওনারা যে সঠিক, কি দরকার ছিল? মানে এখানেই কিন্তু সন্দেহ। তারপর উনি আরেকটা মোটিভ, সাধারণ পাবলিক মনে হচ্ছে
খুন করে একটা ছেলে কেন শ্মশানে পালাতে গেল, এই মানে এইটা মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহগুলো কিন্তু এখন এই যে মাদক একটা বলছেন যে একবার মাদক খেয়ে তারা সম্মানহানির অজুহাতে একটা ইয়ে করছেন, আবার এখন আবার জমির একটা প্রশ্ন নিয়ে আসছেন, আবার নিয়ে আসছেন হলো কে ব্রাহ্মণ কে মানে নিম্ন শ্রেণীর হিন্দু, সেই এই যে একটা বয়ান উনি তৈরি করছেন, এইটা মানুষের মনে কিন্তু বরং সন্দেহের ইয়ে দিয়েছে। জমি নিয়ে ক্ষোভের কথা মানুষের মনে সন্দেহ দিয়েছে যে তাদের পূর্বপুরুষরা বিক্রি করছে, এখন সেই পূর্বপুরুষের রাগের ক্ষোভ তো পূর্বপুরুষের উপরে থাকার কথা, তার সে একজন ক্রেতা সাধারণ যিনি কিনছেন তার উপরে তার ক্ষোভের কেন, তার পূর্বপুরুষ বিক্রি করছে, সে পূর্বপুরুষের উপর তার ক্ষিপ্ত হয়ে যায়, তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে যায়, বাবার গলা টিপে ধরতে পারতো, কিন্তু সে যে কিনছে, যিনি বেশি টাকা দিয়ে কিনছেন তার উপরে তার ক্ষোভ, এটা একটা অস্বাভাবিক ঘটনা না? এটা একটা মানে কনফিউশন তৈরি করেছে। আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে যে কথাগুলো আসছে যে আসলে দুইটা ইয়ে হতে পারে, মানুষের মনে হয় দুইটা মোটিভ হতে পারে, একটা হলো মাদকও একটা কারণ দেখাচ্ছে, আবার জমি একটা কারণ, আবার জমিটা কিন্তু গণপতি যিনি বেশি দাম দিয়ে কিনছেন, এবং গণপতির উপর তার ক্ষোভ আসবে কেন? ক্ষোভ আসার কথা তার পূর্বপুরুষের কথা, তার বাপের উপর, তার মায়ের উপর, তার দাদার উপর তাদের আসার কথা, তার কেন গণপতির উপর তাদের কেন রাগ আসবে? তারপর আরেকটা যে মানে হীন ইয়ে দেখিয়েছেন যে ওখানে শ্রেণী বৈষম্য, মানে একজন ব্রাহ্মণের সাথে একজন দাস, এদের বৈষম্যের কথা ওরা খুব অসম্মানিত ফিল করতো। কিন্তু হিন্দু সমাজে কি এখন আর বাংলাদেশে ব্রাহ্মণ দাসের সাথে মেশে না, দাস ব্রাহ্মণের সাথে মেশে না, দাস ব্রাহ্মণের ঘরে যেতে পারে না, ব্রাহ্মণ দাসকে তার ঘরে যেতে দেয় না, এরকম সিচুয়েশন বাংলাদেশে আছে? এই পুলিশ অফিসার কেন এই ধরনের কথা বললেন? কথা বলে বরং আমার ধারণা পুরো কনফিউশন তৈরি করছেন। তো আমি চেষ্টা করেছি যে একজন সাংবাদিক হিসেবে, সাবেক সাংবাদিক হিসেবে, আমি একজন রিটায়ার্ড সাংবাদিক, আমার এই যে পুরো বক্তব্য এবং যে তদন্ত এবং এইটার ভেতরে ফাঁক এবং ভাষার ফাঁক এবং তদন্তের দুর্বলতাগুলো দেখার চেষ্টা করেছি আমি। এখন আসেন কমিশনার মাবুদ যে সংবাদ সম্মেলন করেছে, সে একটা সাংবাদিকের দৃষ্টিতে এই জিনিসটা কিভাবে দেখাচ্ছে। এখানে তিনি যে সুরতাল রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, কোনো কিছু বাদ দিয়ে একটা গদবাদা একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, এটি কি তথ্যভিত্তিক হয়েছে নাকি এটা জাস্ট উনি ক্লেম করছেন, উনি দাবি করছেন? আমার কাছে মনে হয়, একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে উনি ক্লেম করছেন। যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে তখন উনি পালাই গেছেন, দুইটা প্রশ্ন বেশি না নিয়ে উনি একদম পালাই গেছেন। তো এই পালিয়ে যাওয়ার কারণটা কি? পালিয়ে যাওয়ার কারণটা হলো ওনার হাতে স্পেসিফিক তথ্য নাই। যে উনি যদি সাংবাদিকদের ময়না তদন্তের রিপোর্টটা দিতেন, সুরতাল রিপোর্টটা দিতেন, ফরেন্সিক কোনো রিপোর্ট ওনার কাছে যদি থাকতো, ডিএনএ যদি কোনো রিপোর্ট ওনার করে থাকেন, কোথায় মানে কি করছেন না করছেন সেটা কিন্তু কোনো কিছু করেন। সো উনি একটা ক্লেম করলেন যে, এবং ক্লেমটা আগের দিন একটা ক্লেম করছেন, মাদকাসক্ত হয়ে করছেন, আজকে মাদকাসক্তির কথাও বলছেন, 5টা না 6টা কি যেন একটা বলছেন তথ্য, আমি দেখি, আমি আবার রিপোর্টটার মধ্যে ঢুকে আমি দেখবো যে 5টা বা 6টা ইয়াবা খাইছে, তো এরকম আবার বলছেন জমির কথা। তারপরে তিনি ধর্ষণের আলামত পাওয়া যায়নি, উনি কি কোনো রিপোর্ট দিয়েছেন? তদন্ত রিপোর্ট দিয়েছেন, সুরতাল রিপোর্ট দিয়েছেন, কিন্তু ফরেন্সিক রিপোর্ট দিয়েছেন, সাংবাদিকদের কিছুই দেন নাই। একজন সাংবাদিকের দৃষ্টিতে এটা কিন্তু জাস্ট একজন পুলিশ কমিশনারের এটা ক্লেম। মানে ওই যে জজ মিয়া নাটকের আগে আপনাদের মনে আছে যে আমি পরে কালকে ওই সময় কিন্তু পার্থ নামের একটা ছেলেকে, জজমান নাটকের আগে পার্থ নামের একটা ছেলেকে কিন্তু বাংলা মোটরের কোনো একটা সাইবার ক্যাফে থেকে সে শেখ হাসিনাকে থ্রেট করেছে, এরকম কথা বলে তারা চেষ্টা করেছে যে পার্থই আসলে গ্র্যান্ড হামলার মূল হামলাকারী। প্রথম দিকে আমার অনেক দিন পর, মানে আপনাদের প্রথম এপিসোডটা করার পর আমার কাছে আমি যখন তথ্য পাই, আসলে তো শুধুমাত্র জজমিয়া নাটক না, তো এরা তো এর আগে পার্থ নাটক করেছিল। পার্থ রায় নামে একটা ছেলেকে তার জীবন ধ্বংস করে দিয়েছিল পুলিশ, কারণ তাকে ধরে নিয়ে গিয়ে তাকে ব্লেম করা হচ্ছিল যে সেই আসলে শেখ হাসিনা হত্যার হুমকি দিয়েছিল, সো সেই আসলে এই গ্র্যান্ড হামলার জন্য দায়ী। প্রথম কিন্তু এই ঘটনা ঘটেছে, সেই ছেলেটার জীবন শেষ হয়ে গেছে, এবং সেই সময় আমি আর তার রেফারেন্সটা এখন এই জন্য তার নামটা আমার জাস্ট মনে পড়েছে, কিন্তু আমি ওর রিপোর্টগুলো এখন পর্যন্ত যে আসলে ছেলেটা কোথায় আছে, কেমন আছে, এটা আমাদের একজন জার্নালিস্ট হিসেবে আমাদের জানার দরকার ছিল, আমরা জানি নাই। তো প্রথম কিন্তু পার্থ রায়, এখন দেখেন ওখানে একবার পার্থ রায় এবং জজ মিয়া নাটক, এখানেও কিন্তু এখন আবার এই দেখেন এই ক্লেম করা হলো যে কি একবার জমির নাটক, আবার হলো ইয়াবা সাবান, দুইটা, মানে ওইখানেও দুইটা, এখানেও দুইটা। আপনি দেখেন
উনি যেটা দাবি করছেন সবচেয়ে বেশি ডিবেট যেটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন, যে উনি যে বলছেন যে ভ্যাজাইনাল সোয়াব যেটাকে, ওটাকে উনি নেগেটিভ বলছেন, এবং ওনার স্বাভাবিক এটা হলো বীর্য এবং মলমূত্র শ্বাসরোধের পরে নাকি এটা স্বাভাবিক নির্গমন হয়, এবং এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তো কথা হলো যে উনি কিসের ভিত্তিতে এই কথাগুলি বলছেন? উনি কি উনি তদন্তকারী কর্মকর্তাও না, উনি একজন কমিশনার। উনি এখন পর্যন্ত বললাম, এর আগেই বলছি যে আপনার এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট কাউকে কিন্তু দেন নাই। তাহলে উনি নিজেই তো এখন গুজব ছড়াচ্ছেন বলে মনে হয়। আমার মনে হয় যে মানুষের আস্থা নষ্ট করার জন্য বা আস্থা নষ্ট হওয়ার জন্য পুলিশই দায়ী হচ্ছে এখন। কারণ খেয়াল করে দেখেন যে ধর্ষণের গুজব ছড়ালো, আবার তাহলে এই ডোমের কথাবার্তা আসলো, তারপর আবার এই তথ্য আসলো যে ওই বাড়িটা তারা ঠিক মতো প্রোটেক্ট করে নাই, সাধারণ পাবলিককে ঢুকতে দিচ্ছে, সাংবাদিকদের ঢুকতেছে, মানে ক্রাইম সিন পুরাটা নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করছে, যেটা ওই যে গ্র্যান্ড হামলার সময় যেটা করা হয়েছিল, ক্রাইম সিন নষ্ট করে দেওয়া হয়েছিল। তো সবগুলো মিলে মানুষের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রশ্ন আসে, এবং আপনার মোটিভ যখন দুইটা মানুষের সামনে আসে, মানুষ কিন্তু কনফিউজড হয়, মাদক মাদক নাকি জমি, কোনটা? মাদকে বাধা দিছে নাকি জমি দিয়ে ক্ষোভ? তাহলে দুইটা তো হতে পারে না, যে কোনো একটা হবে। তো মাদক যদি হয়, তাহলে দেখেন, মাদক যদি হয়, সাধারণ একজন সাংবাদিক, মাদক যদি হয় তাহলে এটা তাৎক্ষণিক ক্রাইম হয়েছে। আর যদি জমি হয় তাহলে এটা দীর্ঘদিনের ক্ষোভ। তাহলে দীর্ঘদিনের ক্ষোভ তো জমি যে কিনেছে তার উপর হওয়ার কথা, সে তো জোর করে কেনে নাই, তার কাছে বিক্রি করা হয়েছে, সে টাকা দিয়েছে। ক্ষোভ একটা দীর্ঘদিনের ক্ষোভ, আরেকটা হলো তাৎক্ষণিক তার সামাজিক সম্মান নষ্ট হওয়ার ভয়, আরেকটা হলো ক্ষোভ। দুইটা দুই রকমের। তো পুলিশের কথাগুলো মানুষের মনের মধ্যে কিন্তু কনফিউশনে ছড়াচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সাংবাদিক হিসাবে যে এটা আমার কাছে সবচেয়ে, এবং 164 দ্বারা যে দেওয়া হয়েছে, যে জবানবন্দিটা নেওয়া হয়েছে যে শ্মশানের কেয়ারটেকার, সেটাও কিন্তু একটা দুর্বল একটা জবানবন্দি। সেই জবানবন্দির মধ্যে উনি বলছেন যে দাদা আমি অমুককে হত্যা করে আসছি, 4 জনকে হত্যা করেছি। ভাই এইটা কে বলে? সে স্বাভাবিকভাবে পালিয়ে যাওয়ার কথা কোথায়? স্বাভাবিক বাঁচার জন্য সে পালাবে, বাঁচার জন্য সে এমন কোন জায়গায় যাবে যেখানে সেফ। একটা শ্মশান তো সেফ জায়গা না, শ্মশান তো সবাই এটা বরং আনসেফ একটা জায়গা, যেখানে সে নিজে যায় আবার বলতেছে। এটা আবার পুলিশ এত সহজে একজন খুনি যায় দিতে পারে? কে বলে একজনের কাছে বলে দিতে আমি খুন করে আসছি, তাহলে তো সে উচিত ছিল ওরে ধরে নিয়ে যায় পুলিশের কাছে দাও, কিন্তু সেও তো দেয়নি। এখন সে 164 ধারায় তাকে দিয়ে একটা জবানবন্দি দিয়ে কিন্তু এটা কি হলো? এটা কোনো এই লোকটাকে পালানোর ধরনের, তাকে আবার নিয়ে এসে তারে দিয়ে একটা জবানবন্দি দেওয়া হলো, যেটা মানে মিলে না আর কি, মিলে না, কোনোভাবে মিলে না। তো দেখেন এখানে যে প্রশ্নগুলো সাংবাদিক হিসাবে আমি বলেছি, সেগুলো আমি আপনাকে বললাম। এখন আসেন আমি একজন হিসাবে, মানে আমি একজন ক্রাইম ইনভেস্টিগেটরের সাথে কথা বলছি, তিনি আমাকে যেটা বুঝিয়েছেন, ক্রাইম ইনভেস্টিগেটর একজনের সাথে কথা বলেছি, একজন প্রফেসরের সাথে বলেছি, তারা যেটা আমাকে বুঝিয়েছেন সেটা আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো ক্রাইম ইনভেস্টিগেটর তিনি দীর্ঘদিনের ক্রাইম ইনভেস্টিগেশন, খুন-টুন ইনভেস্টিগেশন করেছেন, তার সাথে কথা বলে আমি যেটা পেয়েছি, তার কথা হলো কজ অফ ডেথটা কি এটা কনফার্ম হতে হবে। কজ অফ ডেথ মানে কি? শ্বাসরোধ, শুধুই শ্বাসরোধ করে মেরেছে। তো শ্বাসরোধ যদি হয় তাহলে দুই ভাবে হতে পারে তার বক্তব্য। সেটা হলো ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, যেটা হাত দিয়ে মানে গলায় গলার মধ্যে গলা চাপা দিয়ে চেপে ধরে হত্যা করা, এটা হলো ম্যানুয়ালি স্ট্র্যাঙ্গুলেশন করা। আরেকটা হলো লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন বলে, যে দড়ি দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়া বা তার দিয়ে বা যেটা দিয়ে হোক তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে, এটা হলো লিগেচার বলে। ওনার বক্তব্য হলো তাহলে দুটো জিনিস থাকবে এখানে। একটা হলো যাকে হত্যা করা হয়েছে তার গলার মধ্যে হয় আঙ্গুলের ছাপ থাকবে, না হলে মানে আঙ্গুলের ছাপ থাকবে, নখের ছাপ থাকবে, অনেক কিছুর ছাপ থাকবে যদি ম্যানুয়াল হয়ে থাকে। আর যদি লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন হয় তাহলে থাকবে হলো একটা মানে মতো দাগ থাকবে গলার মধ্যে, যেটা হলো চাঁদের মতো করে একটা থাকবে। এটাকে ওনার বলছে ক্রিসেন্টিক মার্ক বলে, মানে ক্রস টাইপের একটা দাগ, মানে চাঁদের যে চন্দ্রাকৃতি একটা দাগ থাকবে। তো দুই ধরনের দাগ থাকে, কোনটা পেয়েছেন আসলে ওনারা? তাহলে ওনারা এইগুলোর মধ্যে কোনটা পেয়েছে এটা কিন্তু একজন মাহবুব সাহেব কিন্তু বলে নেই। আর দুইটা এটা আর হলো যদি দড়ি দিয়া করা থাকে তাহলে পেছনের হাড়টা ভাঙা থাকবে। এটা
কিন্তু এখন শুধুমাত্র শুধু শ্বাসরোধ শব্দটা কিন্তু এই দুইটার কোটা, মানে উনি কিন্তু স্পেসিফিক বলেন আসলে কিভাবে এদেরকে হত্যা করা হয়েছে। শুধু শ্বাসরোধ বলে উনি একটা সাধারণ ভাষা ব্যবহার করছেন। আরেকটা হলো যে শ্বাসরোধ করলে তো মানুষ ধস্তাধস্তি করে, তাহলে যে ভিকটিমকে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের শরীরে তো বিভিন্ন দাগ থাকবে, সেটার কথাও উনি বলেন। এটাকে বলে যাকে হত্যা করেছে তার ডিফেন্সের জন্য উনি কিন্তু আক্রমণ করেন, এই ইনভেস্টিগেটর আক্রমণ করবেন, উনি এটাকে ডিফেন্স উন্ড বলে, যে ডিফেন্সের কারণে সে যে তাকে যে আক্রমণ করে তারপরে যে সে পাল্টা আঘাত করে সেটাকে ডিফেন্স উন্ড বলে। তো ডিফেন্স উন্ডটা কি ওদের গায়ে আছে, এটা কি এখন পর্যন্ত বলছেন? মানে তথ্যগত দিক থেকে এই ইনভেস্টিগেটরের বক্তব্য হলো যে কোনো কিছুই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু স্পেসিফিক এখন পর্যন্ত কথা বলা হয় নাই। তারপরে যে ধর্ষণের অভিযোগটা খণ্ড হয়েছে তার বক্তব্য হলো যে সব নেগেটিভ, ঠিক আছে, মৃত্যুদেহের থেকে বীর্য বের হওয়া স্বাভাবিক, ড্রম্বুল বলেছে যে এইরকম কথাগুলো উনি বলছেন। তার এই ইনভেস্টিগেটর মতে এটা পুরো তদন্তের একটা ভুল ম্যানেজমেন্ট। ভুল ম্যানেজমেন্ট কেন বলছে? যে ক্রাইম সিনে ডোমের মুখ থেকে বীর্য পাওয়া গেছে, কথাটা বাইরে গেল কিভাবে? এক, মানে ক্রাইম সিন সিল করা ছিল না, তার মানে সিনটা সিল করা ছিল না, অন্য লোকজন ঢুকেছে বা অন্য লোকজন ওই ডোমের সাথে অ্যাক্সেস আছে, বা ডোমকেও ইয়ে করা হয় নাই, যে এই ধরনের ক্রাইম সিনের ব্যাপারে কথা না বলার ব্যাপারে ডোমকে যে ইয়ে করা সেটা করা হয় নাই। সো ডোম বাইরে বলেছেন, এন্ড বাইরে বলার পরে এখন একেবারে এই কথাটা বলে এই বাইরে হওয়ার পরে আপনি সরাসরি না করে দেওয়াটা, এটা যেমন অসঙ্গতি। কেন অসঙ্গতি বলছেন? যে সোয়াব নেগেটিভ হওয়া মানেই ধর্ষণ হয়নি এটা 100% নিশ্চিত করা যাবে না, কারণ এটার সাথে ভিসারা টেস্ট লাগবে, বীর্যের ডিএনএ লাগবে, ভিকটিমের নখের ভিতর থেকে স্কিন টিস্যু এগুলো সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে তদন্ত করে দেখতে হবে আসলে ঘটনাটা কি। শুধুমাত্র সোয়াব নেগেটিভ হয়েছে এই তথ্য দিয়ে কিন্তু এটাকে বাতিল করে দেওয়া যাবে না। এবং একজন রিয়েল ইনভেস্টিগেশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ভাষা ব্যবহার করা, যে বীর্য মলমূত্র বের হয়েছে, এরকম একটা সাধারণ একটা ভাষা বের করে বরং তদন্তটা এবং পুরো বিষয়টার মধ্যে একটা নোংরা ভাষা প্রয়োগ করার একটা প্রবণতা দেখা গেছে। মানে মানুষের দৃষ্টিটাকে মানে কোনো না কোনো ভাবে ডাইভার্ট করার একটা চেষ্টা করা হয়েছে, যেটা মোটেও মানে এই ইনভেস্টিগেটরের দৃষ্টিতে মোটেও ঠিক হয়নি এবং এইটার মধ্যে ফ্লড ব্যাপার আছে। ওনার ধারণা না ফ্লড, এটা কোনভাবে। তারপরে হলো ওনার বক্তব্য যেটা, যে যদি অপরাধী এবং মোটিভ এই দুইটা যদি এই দুইটার মধ্যে যদি সমন্বয়ের ব্যাপার না থাকে, এই জায়গাটা তদন্ত যদি দুর্বল হয় তাহলে পুরো তদন্তই কিন্তু শেষ হয়ে যায়। সেখানেই সবচেয়ে দুর্বলতা আছে বলে তার ধারণা। তারপর হলো যে মোটিভের কথা বলছেন, যে মোটিভ একটা বলতেছে যে তার মাদক খেয়েছে বলে ধরা পড়ার পরে তার সম্মানহানি হয়েছে, এটা একটা মোটিভ। আরেকটা মোটিভ হলো জমি নিয়ে ক্ষোভ। এই যে দুইটা জায়গা বের করে সবচেয়ে বড় দুর্বলতা, বরং এই তদন্ত টোটালটাই এখন পর্যন্ত ভুল পথে পরিচালিত হয়েছে, দুর্বল পথে পরিচালিত হয়েছে বলে তার মতামত। তিনি আরেকটা কথা বলছেন যে প্রফেশনাল খুনি যিনি, যদি এরা নন প্রফেশনাল যদি হয়ে থাকে তাহলে এক ধরনের ইয়ে হবে, আর যদি প্রফেশনাল খুনি থাকে তাহলে দুইটা মোটিভ নিয়ে কোনদিন কাজ করবে না। তাহলে দুইটা মোটিভ পুলিশ যখন বলছে তখন এটা মানে কোন প্রফেশনাল নন প্রফেশনাল কিন্তু একটা দুইটা মোটিভ, যে কোনো একটা মোটিভ নিয়ে কাজ। ওনার বক্তব্য হলো যদি মাদক যদি হয়ে থাকে এটা হলো ইম্পালস মার্ডার বলে, রাগের মাথায় খুন বলে। কিন্তু 4 জনকে একসাথে রাগের মাথায় খুন শ্বাসরোধ করে মারা অসম্ভব ব্যাপার, এবং 4 জন চিৎকার করবে, পালাবে, বাধা দেবে, চেষ্টা করবে, মারামারি করবে, মানে বাঁচার চেষ্টা তো করবে, কেউ না কেউ বাঁচার চেষ্টা করবে, এবং সেটার কোন রকম আলামত এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি যে এরা বাধা দিয়েছে। তারপরে যে জিনিসটা বলছেন যে তাদেরকে ছাদে হত্যা করা হয়েছে, মানে প্রথম গণপতি, এবং এখানে নতুন একটা এনভায়রনমেন্ট, উনি বলছেন নতুন একটা পরিবেশ আনা হয়েছে, সেটা হলো সকাল ভোর হয়ে আসছে, তখন গণপতি উপরে গেছেন, উনি যায় সামনে পড়ছেন এবং ওনাকে হত্যা। তারপর নিচে ওনার ওয়াইফ টের পেয়েছেন, উপরে গেছেন, ওনাদের হত্যা করে, তার মেয়ে উপরে গেছেন, মেয়েকে হত্যা করে, তারপর আবার লাশগুলো টেনে নিয়ে আসা হয়েছে। সো এটার মধ্যে কিন্তু এই যে মানে পুরা বর্ণনা, এবং তারপরে ওনার ছোট ছেলে যখন ঘুমের থেকে উঠে, দাদা সিদ্ধার্থ, দাদা তুমি এখানে কেন, এরকম যে কথাটা বলেছে, পুরোটার মধ্যে থাকে একটা ঠান্ডা মাথার খুনের দৃশ্য। কারণ
তিনজন, এখন নতুন তথ্য হলো তিনজনকেই ছাদের উপরে মারা হয়েছে। তিনজনকে যদি ছাদের উপরে মারা হয় তাহলে ওই তিনজনের লাশ আবার সরানোর চেষ্টা হয়েছে। এই যে ছাদের উপরে মারার যে ইয়েটা, তাহলে এত উন্মুক্ত একটা জায়গাতে বলছে যে সাথে ওয়াল ছিল এই জন্য তারা ইয়াবা খাইতে গেছে ওখানে, কিন্তু যে হত্যাকাণ্ডটা 3টা হত্যাকাণ্ড ছাদের মধ্যে হয়েছে, চারিদিকে কেউ, তো আবার বলছে ভোরের আলো ফুটেছে। তাহলে ঘটনাটা কি? সো এই মাহবুব সাহেবের পুরা এর মধ্যেই একটা মানে কি বলে অগোছাল কথাবার্তা আছে, যে অগোছাল কথাবার্তার মধ্যে প্রমাণ করে পুলিশ আসল তথ্য এখন পর্যন্ত প্রকাশ করতে চায় না, বা পুলিশ কোনো কিছুকে ধামাচাপা দিতে। যেমন লাশগুলিকে নিচে নিয়ে আসা হয়েছে, একটা এখানে ফালানো হয়েছে, একটা ওখানে ফালানো হয়েছে, তারপর যায় ওই ছেলেটার সাথে যে দাদা তুমি এখানে কেন, এটা বলছে, তখন তাকে মেরে ফেলা হইলো। মানে সবকিছুর মধ্যে ঠান্ডা মাথায় খুনের একটা দৃশ্য দেখা যায়। আর পুলিশ যেটা বলতেছে, একটা হলো তাৎক্ষণিকভাবে 5টা না 6টা ইয়াবা খাইছে, তাৎক্ষণিক রাগের মাথা সে করছে, আবার বলতেছে জমির কথা। সো এখানে পুরাটা মানে যেটা বলা হচ্ছে সেটা প্ল্যান্ড হত্যাকাণ্ডের একটা দৃশ্য সামনে চলে আসে, যে এটা প্ল্যান করে করা হয়েছে। কারণ প্ল্যান আরো কতগুলো জিনিস এই ইনভেস্টিগেটর বলছেন যে এটা যদি তাৎক্ষণিক যদি ওনার না হয়, তাহলে এরা যদি প্ল্যান করে এসে থাকে বা আনপ্ল্যান করে এসে তবে তালা মারার ব্যাপারটা, তালা কে খুলেছে, তালা কে বন্ধ করেছে, এখানেও কিন্তু একটা। তারপর ইলেকট্রিসিটি তারা কেন কাটলো, কেন ইলেকট্রিসিটির লাইন কেটে দিল, কারণ ভোর হয়ে গেছে, তখন তারা কেন ইলেকট্রিসিটির লাইন কাটলো? যদি এটা রাত প্রথমে রাতের কথা বলছে, তখন ইলেকট্রিসিটি লাইন কাটার ব্যাপারটা থাকতে পারে। আর যদি দিনেই তারা করে থাকে, তাহলে ইলেকট্রিসিটি লাইন কাটার ব্যাপারটা আসলো কেন? এখানে যুক্তি দেখা হচ্ছে যে হয়তো সিসিটিভি ক্যামেরা ঠেকানোর জন্য। সিসিটিভি হত্যাকাণ্ড ঘটানোর জন্য যদি সিসিটিভি ক্যামেরা যদি কোনো নজির না রাখার চেষ্টা করা হয়, তাহলে সেখানে তার মানে প্ল্যান, তারা প্ল্যান করে আসছে, তারা ইয়াবাটা ইস্যু না, তারা প্ল্যান করে আসছে। সো এখানে একটা টোটাল প্ল্যানিং এর একটা চিত্র, যে ইনভেস্টিগেটর হিসেবে এটা টোটালটার মধ্যে একটা প্ল্যান্ড মার্ডারের দৃশ্য আসে মাথার মধ্যে। কোন জায়গার মধ্যে ইম্পালস মার্ডার যেটাকে বলে, রাগের মাথায় খুন বলে, এটা প্রতিষ্ঠিত করা খুব টাফ। এই মাহবুব সাহেবের কথাবার্তার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। মানে ইনফরমেশন রয়েছে, এখন এটা ইনভেস্টিগেশনটা কোন দিকে যায়, কিংবা ইনভেস্টিগেটররা কোন পথে যায় তার উপর নির্ভর করবে। তো এটা পুলিশের যেটা কথা হলো, যেমন ইয়াটাকে বলতেছে, উনি যেটাকে আরেকটা বলছেন যে একজন যিনি ক্রাইম ইনভেস্টিগেশন করবেন, তিনি ক্রাইম সিনটাকে কিন্তু প্রোটেক্ট করবেন। এখানে ক্রাইম সিনটাকে প্রোটেক্ট করা হয় না, এখানে ক্রাইম সিনটাকে একেবারে এলোমেলো করে দেওয়া হয়েছে। এখানে ফরেন্সিক যে ইয়াটা ইনভেস্টিগেশন, ফরেন্সিক যে ইয়াটা করার কথা, সেটা ঠিক মতো করা হয়নি, সেটার কোনো এখন পর্যন্ত। এবং কি ডিজিটাল এভিডেন্সের ব্যাপারটা, যেটা সিসিটিভি আছে কিনা, মোবাইল ফোনের রেকর্ড আছে কিনা, এবং ইয়েগুলো, এইটার কিন্তু কোনো মানে অ্যানালাইসিস কিন্তু মাহবুব সাহেব দেন না। তারপরে যদি সত্যি যদি শ্বাসরোধে হত্যা করা হয়েছে, যে উনি কি বলেছেন যে এই দুজন, তারপর উনি কি একেবারে ড্যাম শিওর হয়ে বলতেছেন এই 2-4জনকে হত্যা করার মতো শারীরিকভাবে ক্ষমতাশালী? সো ওনার কনক্লুশনটা হলো, এখন পর্যন্ত মামলাটা যতই মাহবুব সাহেবের এটা ক্লুলেস অবস্থায় আছে, আইদার ক্লুলেস অবস্থায় আছে অথবা লুকোনোর অবস্থা আছে। সো হয় জাজমিয়ার নাটক অথবা পুলিশের ব্যর্থতা, দুইটা উনি বলছেন। যে শুধুমাত্র 164 ধারা একটা ওই যে সিদ্ধার্থের বা একজনের যে এই যে স্বীকারোক্তি আছে, সেটা দিয়ে এটা প্রুফ করে না, কোনো কিছুতে এটা প্রুফ হবে না। এটা এখন পর্যন্ত ওনার ধারণা এইটা ক্লুলেস অবস্থায় আছে, অথবা এটা নিয়ে একটা নাটক তৈরি করার আরো বড় কোনো প্ল্যান করার চেষ্টা করতেছে, যে কারণে পুলিশ এরকম মানে অগোছাল কথাবার্তা বলতেছেন। এটার এখন আপনার যদি বিষয়টা এরকমই দাঁড়ায় যে পুলিশ এখন পর্যন্ত কনফিউজ, তাহলে পুলিশের বলা উচিত যে আমরা কনফিউজ, আমরা এখন পর্যন্ত সঠিক আলামতগুলো, আমরা সঠিক তদন্তের পাইনি, আমরা আসলে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো কেন হয়েছে সত্যি কথাটা বললে বরং এখানে একটু মানুষ বুঝতে পারতো যে আসলে কি হচ্ছে। আসলে মানুষও কনফিউজড, তো পুলিশ যে কনফিউজ, পুলিশ এই কথাটা বললে কিন্তু মানুষ কিন্তু পুলিশের প্রতি একটা আস্থা থাকতো, যে আস্থা। বরং এখন এই কথাবার্তাগুলোর মধ্যে যে পুলিশ যে কনফিউজ, এইটা আসাতে মানুষের অনাস্থার জায়গাটা অনেক বড় হয়ে গেছে।
সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। আমি আশা করি চেষ্টা করেছি একজন সাধারণ মানুষের মনের কথা, প্লাস একজন সাংবাদিকতার আমি কি কি দেখতাম, এবং একজন কি বলে ক্রাইম ইনভেস্টিগেটর সাথে কথাবার্তা তিনি কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন, ওনার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে একটা ফাইনাল দৃষ্টিভঙ্গি। সাংবাদিক হিসেবে আমার মনে হয় এখন অবশ্যই একজন সাংবাদিকের নিশ্চয়ই ফরেন্সিক রিপোর্ট, তদন্ত রিপোর্ট, তারপরে ময়নাতদন্ত রিপোর্ট, এই সব কিছু থেকে একটা কনক্লুশন আসবে। অ্যাট দ্য সেম টাইম একজন ইনভেস্টিগেটর এই সিচুয়েশনটার মধ্যে তিনি সবকিছু তথ্য সংগ্রহ করে একটা ফাইনাল পজিশন আসবেন। এইভাবে তড়িঘড়ি করে যে মাহবুব সাহেব যেটা করছেন সেটা কিন্তু মানুষের টোটাল আস্থা হারায় যাচ্ছে এই তদন্তের উপরে, এবং একটা জায়গা স্ট্যাবলিশ হচ্ছে যে এটা আরেকটা জজ মিয়া নাটকে তৈরি নাকি ওই সেই পার্থ রয়ের মতো আরেকটা ঘটনা। এই যে ইয়েটা কিভাবে তিনজন আইদার পার্থ রয় অথবা জজ মিয়া চরিত্র হিসাবে সামনে নিয়ে আসে কিনা এটা এখন দেখা বিষয়। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এখন আসলে আমাদের বেস্ট পার্ট অফ দি কি বলে আপনার কে কি বলেছেন সেটা। তবে আজকে আমি আরো অনেক গোছানো হওয়া উচিত ছিল, আমার সেই গোছানোটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি প্রথম 5-6 মিনিট একটু এলোমেলো হয়ে গেছি, যে কারণে আমি গোছানো যে নোটগুলি গেছে সেই নোটগুলি পর্যন্ত আমি ঠিকমতো আমার মনে থেকে যতটুকু সম্ভব হয়েছে সেটা বলেছি। আমার না হলে আমার যে নোট করা ছিল আমি একেবারে নোট বাই নোট বলতে পারতাম। ওকে, বেস্ট পার্ট অফ দি আমরা একটু পড়ি, সেটা হলো আপনাদের কমেন্ট। রামদাস, আমি ভালো আছি। রামদাস পার্থ রায়, থ্যাংক ইউ। ওকে, আশিক লিপন, বিদ্যুৎ এখন আসছে, আপনার আগের লাইভে কমেন্ট করার পর বিদ্যুতের জন্য দেখতে পারি নাই। ওকে, খায়রুল ইসলাম, জজমিয়া নাটক সাহায্যে প্রশাসন, রাষ্ট্রীয় মদতে খুন, আনোয়ার হোসেন, এমআর চৌধুরী, মৃতরা প্রতিবাদ করতে পারে না, বিচারও চাইতে পারে না, একটা সার্কাস চলতেছে, 5 বছরের শিশু এইসব কথা বিশ্বাস করবে না। মঈন আহমেদ, রংপুরে হিন্দু সম্প্রদায় গণপতি বাবুর পুরো পরিবার হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য আলামত ধ্বংস করতে বিএনপি জামাতের পুলিশ গণপতি বাবুর বাড়ি পানি দিয়ে ধেয়ে মুছে দিয়েছে। জি হাসাদ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। কেএমএসডি কে 13 পার্থ রায়ের পরে জজমিয়া নাটক, হ্যাঁ জি ওকে। এম চৌধুরী, এইসব বিভেদ কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন আর নাই, এগুলো একেবারেই গুজব। কেএমজি কোন একটা গোষ্ঠীকে আড়াল করতে পুলিশ এত আয়োজন। এমআর চৌধুরী, সকল ধর্ম বর্ণের মানুষের এগিয়ে আসুন, প্রত্যাখ্যান করা উচিত এই সার্কাস, সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করুন। পার্থ রয় শুনেই বুক আটকে উঠলো, আমার নাম টাইটেলের সাথে মিল শুনলাম আজই প্রথম। সরি তার্থ। এম চৌধুরী, দর্শন, পার্থর পুরো নামটা আমার মনে নাই, পার্থ সারথী বা পার্থ রায় এরকম নাম ছিল। দর্শন গোপন করছে কেন জানেন? কারণ ডিএনএ ম্যাচ করবে না। প্রসেনজিৎ চৌধুরী, ওনার মেয়ের বিয়ের যার সাথে ঠিক সেই ছেলেটি তো ব্রাহ্মণ নয়, সেহেতু শ্রেণী বিদ্বেষের প্রশ্নই আসে না। নিউটন নন্দী, এখানে নাটের গুরু হলো পুলিশ। আমির হোসেন, আমার সন্দেহ এই 4 হত্যার পিছনে মাহমুদ নিজেই 1 নাম্বার ক্রিমিনাল। এইভাবে বলেন না, পুলিশকে করে না, দেখা যাক। আমির হোসেন, আমার সন্দেহ। ওকে, এমআর চৌধুরী, মাহমুদ এই ঘটনার সাথে সরাসরি জড়িত। আমির হোসেন, মাহমুদের বদলি আদেশ হয়েছে আরো 20-25 দিন আগে, তারপরে এই মাহমুদ এখানে যায় নাই, তার কারণ আমাদের সন্দেহজনক। পার্থ রায় হয় ক্ষমতাসীন 3 দলের বড় রাঘব বল, নয়তো আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই এই নৃশংস হত্যাকাণ্ড চাইতে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। আমির হোসেন, বিএনপি এই মাহমুদকে বাঁচাতে চাইবে কারণ এই মাহমুদ বিএনপি ক্যাডার ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা।